আচ্ছা, কতগুলো আধানকে নিয়ে তৈরি একটা সংস্থা মানে একটা সিস্টেম, সেরকম একটা সিস্টেমের ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি বা তড়িৎ স্থিতিশক্তি কেমন হতে পারে আজকে সেটা দেখব আমরা। মনে করো দুটো বিন্দু আধান Q1 এবং Q2 কিছু দূরে আছে, কিছু দূরে বলতে আর দূরে আছে। এরা মিলে একটা সিস্টেম তৈরি করেছে, আধানের সিস্টেম, আধানের সংস্থা। এদের মোট তড়িৎ স্থিতিশক্তি কত হবে? ম্যাথমেটিক্যাল পারপাসে তোমাদের লাগবে, বিভিন্ন প্রবলেম সলভ করতে গিয়ে কেমন হবে। তো মনে করে নাও যে Q1 Q2-র মধ্যে প্রথমে এখানে শুধু Q1 ছিল, অনলি Q1, তখন Q2 ছিলই না। তো আমি Q1-কে যদি নিয়ে এসে এখানে বসাই, পারিপার্শ্বে কোনো আধান নেই, তার মানে Q1 আধানকে নিয়ে এসে যখন বসাবো, কারোর তড়িৎ ক্ষেত্রের সম্মুখীন ওকে হতে হচ্ছে না, অন্য কোনো আধানের তড়িৎ ক্ষেত্রের সম্মুখীন ওকে হতে হচ্ছে না। কাজে Q1 আধানকে আমি যেখান থেকে খুশি এখানে নিয়ে এসে যদি বসাতে পারবো, বসিয়ে দিলাম। এবারে যদি আমি Q2 আধানকে আনতে চাই, তাহলে কিন্তু আমাকে একটা কাজ করতে হবে। কারণ কি, Q2 আধানকে যখন আমি আনবো, তখন ওকে আমাকে আনতে হচ্ছে কোথায়? Q1 আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে ওকে আনতে হচ্ছে। তো আমি কাজটা কি করে ক্যালকুলেট করব? আগেও বলেছিলাম, অসীম থেকে Q2 আধানকে আমি এই Q1 আধান থেকে আর দূরে যে বিন্দু সেখানে নিয়ে আসব। Q1 আধান থেকে আর দূরে বিভব কত হয়? তুমি আগে ফর্মুলায় শিখেছিলে যে Q1 আধান থেকে বিন্দু আধানের জন্য বিভব CGS-এ Q1/R বা 1/SI হলে 1/4πK∪0R, এটা বিভব। আর কৃতকার্যের ফর্মুলা তুমি শিখেছিলে W = Q × V। তাহলে Q1/R যদি এই বিন্দুর বিভব হয়, অসীম থেকে Q2 আধানকে যদি আমি এখানে আনতে যাই, তাহলে আমাকে কাজ করতে হবে একে Q2 দ্বিগুণ। ফর্মুলা কি ফর্মুলা লিখলাম আমি? W = জাস্ট QV। এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করলাম। এখানে V কোনটা? এই বিন্দুতে V মানে হলো Q1/R, আর যে আধানকে নিয়ে আসলাম সেটা হচ্ছে Q2, মানে এই Q এর জায়গায় আমি বসালাম। তাহলে এটাই হলো সংস্থা স্থিতিশক্তি U। CGS পদ্ধতিতে পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকলে, মাধ্যম থাকলে Q1 Q2/KR। CGS পদ্ধতিতে, SI পদ্ধতিতে এক্সপ্রেশনটা কেমন হবে? 1/4πK∪0 Q1 Q2/R। এইটা হলো দুটো আধান মিলে তৈরি যে সংস্থা, তার স্থিতিশক্তি। এবারে আমরা দেখি, কারণ অনেক সময় আমাদের প্রবলেম সলভ করতে হতে পারে। বললো হয়তো যে তিনটে আধান একটা ত্রিভুজের তিন কোণায় আছে। এই যে তিনটে আধান একটা ত্রিভুজের তিন কোণায় আছে, এটা Q1, এটা Q2, এটা Q3। এদের ডিস্ট্যান্স হচ্ছে R1। Q1 Q3-র মধ্যে ডিস্ট্যান্স হচ্ছে R3, আর আমি Q2 Q3-র মধ্যে ডিস্ট্যান্সটাকে R2 করলাম। তো এই যে তিনটি আধান মিলে সংস্থা, এর মোট তড়িৎ স্থিতিশক্তি কত হবে? সে আগের বারের মতনই চিন্তা ভাবনা করব। প্রথমত আমি ভাববো যে Q2 Q3 নেই, আমি শুধু Q1-কে নিয়ে এসে এখানে বসিয়েছি। এর জন্য কিন্তু আমাকে কোনো কাজ করতে হবে না, কারণ Q1-টা যখন এখানে এনে বসাচ্ছি, তখন পারিপার্শ্বে অন্য কোনো আধান নেই, মানে কারোর তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি ঢুকছি না। Q1-কে জাস্ট নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম, আমাকে কোনো কাজ করতে হলো না। এবার যখনই আমি Q2 আধানকে এখানে আনতে যাব, তখনই আমাকে কাজ করতে হবে। ঠিক একটু আগে যেভাবে বার করেছিলাম সেইভাবে হবে। Q1 থেকে R1 দূরে এখানে বিভব কত হবে? Q1/R1 বিভব। তাকে আধান Q2 এনেছি, Q2 দিয়ে গুণ করব, তাহলে এটাই হবে কৃতকার্য, Q1 Q2/R1। নেক্সট টাইম আমি কিন্তু এবার Q3 আধানকে এখানে আনতে যাব। যখনই আমি এখানে Q3 আধানকে আনতে যাব, তখন আমি কিন্তু এখন ঢুকছি কার ভেতরে? Q1 এবং Q2 উভয়ের দরুন শ্রেষ্ঠ যে তড়িৎ ক্ষেত্র, তার মধ্যে ঢুকছি। কাজে Q3 আধানকে অসীম থেকে এখানে আনতে গেলে যে কাজ করতে হবে, সেটা হবে যোগ দিলাম আমি W = QV ফর্মুলা। Qটা কি না, তো Q3, আর Vটা কি? এই বিন্দুর বিভব। এই বিন্দুর বিভব Q1-এর জন্য Q2-র জন্য বের করে বিভব স্কেলার রাশি বলে সিম্পল যোগ করব। Q1-এর জন্য এই বিন্দুর বিভব হবে Q1/R3, আর Q2-র জন্য এই বিন্দুর বিভব হবে Q2/R2, তাহলে প্লাস Q2/R2। ক্লিয়ার? দেখো কৃতকার্যটা তিনটে আধান যুক্ত সংস্থার ক্ষেত্রে আমি বার করলাম। Q1 Q2/R1 যোগ Q3 × ফার্স্ট ব্র্যাকেটে Q1/R3 যোগ Q2/R2। আমি লিখে ফেলি এটা কি হলো, একটু সাজিয়ে নিয়ে Q1 Q2/R1
যুক্ত এই গুণটাকে আমি আগে করলাম Q2 Q3/R2 যুক্ত এইটা Q3 Q1/R3। এটাই হলো আমার সংস্থার স্থিতিশক্তি ইউ ইজ ইকুয়াল টু, আমি একটা 1/k দিতে পারি যদি সিজিএস এক্সপ্রেশন করি, আর এসআই এক্সপ্রেশন করলে আমাকে কিভাবে লিখতে হবে তুমি জানতে, 1/4πk/0 1/4πk/0 Q1 Q2/R1 যোগ Q2 Q3/R2 যোগ Q3 Q1/R3 Q3 এটা Q1/R3। এই ক্লিয়ার? এবারে একটা অন্য টপিকস, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে আহিত বস্তু যদি চলমান হয় তাহলে সে একটা গতিশক্তি অর্জন করে। সেই গতিশক্তিটা আমি ক্যালকুলেট করার চেষ্টা করব। মনে করো যে পজিটিভ কিউ আধান প্লাস কিউ আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে রান করছে। মনে করো এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে এ বিন্দুর বিভব উচ্চ, বি বিন্দুর বিভব নিম্ন, এবং এদের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ভি, বিভব প্রভেদ ভি, মানে VA মাইনাস VB ইজ ইকুয়াল টু ভি। তো কিউ আধানটা প্রথমে এতে ছিল উচ্চ বিভবে, সেখান থেকে সে নিম্ন বিভব বিন্দু বিতে যখন গেল তখন তো সে কিছু স্থিতিশক্তি হারাবে। তোমরা জানতে এ বিন্দুর বিভব উচ্চ মানে এ বিন্দু উচ্চ স্থিতিশক্তির অধিকারী, বি বিন্দুর বিভব নিম্ন মানে বি বিন্দু নিম্ন স্থিতিশক্তির অধিকারী। এ থেকে বিতে আসলে স্থিতিশক্তি হারাবে কতটা, W ইজ ইকুয়াল টু QV, তার মানে Q ইন্টু ভি, এই পরিমাণ স্থিতিশক্তি সে হারাবে। তাহলে এ থেকে বিতে যখন আসবে তখন এই পরিমাণ স্থিতিশক্তি যদি হারিয়ে ফেলে তার বিকল্প হিসাবে কিছু গতিশক্তি সে অর্জন করবে। সেই গতিশক্তি যে আহিত বস্তুটা এসেছিল তার ভর যদি m হয় তাহলে হাফ m ইন্টু ভি স্কোয়ার, হাফ m ইন্টু ভি স্কোয়ার। এই তো আমি আহিত বস্তুর তড়িৎ ক্ষেত্রের মধ্যে কতটা গতিশক্তি অর্জন করবে সেটা জানতে চাইছিলাম। তাহলে এটা হাফ m ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু QV, মানে এখান থেকে বস্তুটার বেগও আমি বার করতে পারবো। আরেকবার করি, হাফ m ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি QV হয় তাহলে স্মল ভি মানে বেগ ইজ ইকুয়াল টু আমার এরকম হচ্ছে 2QV, এই ভি পোটেনশিয়াল ডিভাইডেড বাই m। এটা আমার বেগের ফর্মুলা, এটা আমার বেগের ফর্মুলা। খেয়াল রাখবে তুমি, যদি এমন হতো যে আহিত বস্তুটা চলমানই ছিল, আসলে এখানে একটা বেগ ছিল এখানে একটা বেগ ছিল, মানে এখানে ছিল বেগ V1 এখানে বেগ হচ্ছে V2, তাহলে আমি কিভাবে করব? আমি একই জিনিসই করব, কেবল এইভাবে লিখব হাফ m কৃতকার্য। তোমরা তো ক্লাস 11এও পড়েছিলে কৃতকার্য মানে গতিশক্তির বৃদ্ধি বা গতিশক্তির পরিবর্তন। তাহলে গতিশক্তির বৃদ্ধি হাফ m V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার করবো, V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার করবো, গতিশক্তির বৃদ্ধি হাফ m V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু Q ইন্টু ভি। এই এক্সপ্রেশন, অন্য কিছু না। ক্লিয়ার? এখান থেকে গতিশক্তি মাপার একটা নতুন একক আমরা বানাবো, যেটা মূলত নিউক্লিয়ার ফিজিক্সেই ব্যবহৃত হয়। আমরা তো গতিশক্তি বা শক্তির একক হিসাবে আগে জেনেছিলাম সিজিএসে আর এসআই জুল, তাই কি না? আজকে গতিশক্তি মাপার জন্য নতুন একটা এককটার নাম আগেই বলে দিই, এককটার নাম হচ্ছে ইলেকট্রন ভোল্ট। এই এককটা সম্বন্ধে আমরা একটু জানব। ইলেকট্রন ভোল্ট, সংক্ষেপে ইভি বলে। ইলেকট্রন ভোল্ট কেমন জিনিস? আসলে একটু আগে যেমনভাবে বলছিলাম সেই রকম একটা ইলেকট্রন বা তার সমতুল্য পরিমাণ আধান, মানে একটা ইলেকট্রনের সমান পরিমাণ আধান যদি ভি বিভব প্রভেদের মধ্য দিয়ে যায় তাহলে সে যে গতিশক্তি অর্জন করবে, কত গতিশক্তি অর্জন করবে? হাফ m ভি স্কোয়ার, এটা গতিশক্তি অর্জন করলো, ভিটা বেগ। কি বললাম? একটা ইলেকট্রনের আধান বা তার সমপরিমাণ আধানের কোনো আহিত বস্তু ভি বিভব প্রভেদের মধ্যে গেলে একটা ইলেকট্রনের আধানকে আমি ই ছোট হাতের ই সিম্বল দিলাম, যার মান 4.8 10⁻⁻10 ESU, কিংবা এসআইএ বললে 1.6 10⁻⁻19 কুলম্ব। সে যদি, তোমাকে যেটা বলছিলাম, 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে যায় তাহলে সে যে গতিশক্তি অর্জন করে তাকেই আমি বলবো 1 EV। আমি ভি বিভব প্রভেদের মধ্যে দিয়ে গেলে সে কত গতিশক্তি অর্জন করবে? EV। হাফ m ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু EV, এটা তার মানে ফর্মুলা। একটু আগে লিখেছিলাম, কিন্তু আমি এখন ইলেকট্রন ভোল্টকে ডিফাইন করছি 1 ইলেকট্রন ভোল্ট, তার মানে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে গেলে সে যে গতিশক্তি অর্জন করে সেইটা গতিশক্তি কত? হাফ m ভি স্কোয়ার, তার মানে কত? E ইন্টু ভি।
তাহলে গতিশক্তিটা আমি লিখি, সেটাই কিন্তু হবে 1 ইলেকট্রন ভোল্ট। মুছে ফেললাম, 1 ইলেকট্রন ভোল্ট। সংক্ষেপে এখানে ইভি একক লেখার সময় ইভি বলছিলাম, এভাবেই লেখা হয় ইভি, 1 ইভি। তার মানে কি একটা ইলেকট্রনের আধান 1.6 × 10⁻⁹ কুলম্ব ইন্টু 1 ভোল্টের মধ্যে 1 এত জুল, এত জুল। তার মানে 1 ইভি সমান হলো 1.6 × 10⁻⁹ জুল কিংবা 1.6 × 10⁻12 আর্গ। ক্লিয়ার হলো কি? ইলেকট্রন ভোল্ট বলে শক্তি বা কাজ মাপার নতুন একটা একক আমরা বানিয়ে নিলাম। 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু কত? একটা ইলেকট্রন 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে গেলে সে যে গতিশক্তি অর্জন করবে। তো গতিশক্তির ফর্মুলা কি বলেছিলাম? হাফ এম ভি স্কোয়ার, যেটা ইকুয়াল টু কি ফর্মুলা একটু আগে লিখলাম? কিউ ইন্টু ভি। এখানে কিউ এর মান আমি কিউ না লিখে এখানে ই লিখেছি এবং তার মান কত? 1.6 × 10⁻⁹ কুলম্ব, 1 ভোল্টের মধ্যে গেলে ইন্টু 1 এত জুল, এত জুল, এত আর্গ। ক্লিয়ার? 1 ইলেকট্রন ভোল্ট। একটু বড় এককের প্রয়োজন হলে আমরা অনেক সময় কিলো ইলেকট্রন ভোল্ট ব্যবহার করি, কেইভি, তার মানে হবে 10⁻³ ইভি। আমরা অনেক সময় 1 মেগা ইলেকট্রন ভোল্ট ব্যবহার করি, বড় হাতের এমইভি, তার মানে 10⁻6 ইভি। ক্লিয়ার? আর 1 ইভি মানে তো বুঝতেই পারছো, একটু আগে যেটা লিখলাম সেটা। এবারে আমরা আর একটা বিষয় একটু আলোচনা করব, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো তড়িৎ পর্দা বা ইলেকট্রিক স্ক্রিনিং বলে। তড়িতের একটা পর্দা বা আবরণ দেব, তড়িৎ পর্দা অবলিক কি বললাম? ইলেকট্রিক স্ক্রিনিং। তড়িৎ পর্দা কি জিনিস? কোনো স্থানকে যদি আমি তড়িতের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত রাখতে চাই, তার জন্য যা ব্যবস্থা করব, যা দিয়ে ঘিরে রাখবো, তার নামই তড়িৎ পর্দা। আবার বলি, কোনো স্থানকে তড়িতের প্রভাব থেকে মুক্ত রাখবো, তার মানে ওই স্থানটায় তড়িৎ প্রাবল্যকে আমি শূন্য করব, তার মানে ওই স্থানে কোনো বলরেখাকে আমি ঢুকতে দেবো না। তাহলে যার সাহায্যে এটা আমি পারবো তার নামই তড়িৎ পর্দা। মানে মনে করো, তুমি তো আগে শিখেছিলে ফাঁপা পরিবাহীর অভ্যন্তরে কোনো বলরেখা থাকে না, ফাঁপা পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য শূন্য। এই তো তড়িৎ পর্দা হচ্ছে কোন প্রিন্সিপালের উপর ভিত্তি করে আমরা বানাচ্ছি? আমরা জানি নাম্বার 1, আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। নাম্বার 2, যদিও একই কথা 2 বলে লিখলাম, যে ফাঁপা পরিবাহীর অভ্যন্তরে, ফাঁপা পরিবাহীর অভ্যন্তরে কোনো তড়িৎ বলরেখা থাকে না, মানে প্রাবল্য নেই, কোনো তড়িৎ বলরেখা থাকে না। এই প্রিন্সিপালের উপর ভিত্তি করে আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, ফাঁপা পরিবাহীর অভ্যন্তরে কোনো তড়িৎ বলরেখা থাকে না। এই প্রিন্সিপালের উপর ভিত্তি করে ফাঁপা আহিত পরিবাহী লিখে দিই, আহিত পরিবাহী, তার অভ্যন্তরে কোনো তড়িৎ বলরেখা থাকে না। এই প্রিন্সিপালের উপর ভিত্তি করে আমরা তড়িৎ পর্দা বানাই, মানে কোনো স্থানকে তড়িতের প্রভাব থেকে আমরা মুক্ত রাখতে পারি। এবং সেভাবে আমি কি করতে পারি? দেখো, স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র তুমি দেখেছিলে, চাকতি, এই যে একটা দণ্ড ধাতুর অ্যালুমিনিয়ামের, এই যে সোনার পাত দুটো, আমি যদি এইরকম স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রটাকে একটা খাঁচার মধ্যে রাখি, বা এরকম কোনো ফাঁপা পরিবাহীর মধ্যে রাখি, খাঁচার মধ্যে রাখি, ধাতুর জাল দ্বারা তৈরি কোনো খাঁচা, অ্যালুমিনিয়ামের তার দিয়ে তৈরি করেছি একটা জাল বা খাঁচা, সেই খাঁচার অভ্যন্তরে এই স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রটাকে আমি রেখেছি। এবার আমি যদি বাইরে থেকে তীব্রভাবে এই জালটাকে আহিত করি না, তবুও স্বর্ণপত্রদ্বয়ের কোনো বিস্ফোরণ আমি দেখব না, কারণ সেক্ষেত্রে এই জালটা বা খাঁচাটা তড়িৎ পর্দা রূপে কাজ করবে। ক্লিয়ার? এরকম আরও একটা এক্সাম্পল দেখো, ধরো আমি হয়তো বলছি এখানে একটা আহিত বস্তু আছে, আহিত তীব্র আহিত গোলাকার একটা বস্তু আছে, তীব্র আহিত গোলাকার একটা বস্তু আছে, পজিটিভই নিলাম, তীব্র আহিত গোলাকার একটা বস্তু এখানে আছে, এখানে একটা না সোলার বল আছে। তো এরকম তীব্রভাবে আহিত বস্তু এরকম নিস্তড়িত একটা সোলার বলকে তুমি তো জানতে আকর্ষণ করে, প্রথমে আবেশ করে পরে আকর্ষণ করে। আমি কিছুই না, সামনে একটা ধাতুর প্লেট রেখেছি, একটা ধাতব পর্দা রেখেছি, এইটা না তড়িৎ পর্দা হিসেবে কাজ করবে। এই যে ধাতুর পাতটাকে আমি সামনে রাখলাম, রাখার ফলে
এই তীব্রভাবে আহিত গোলক আর এই সোলার বলটাকে আকর্ষণ করতে পারবে না। মানে এ তখন কি হিসাবে কাজ করবে? তড়িৎ পর্দা রূপে কাজ করবে। ক্লিয়ার হলো? আর একটা টপিক নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে উদাসীন বিন্দু অনেক সময় থেকে যায়। উদাসীন বিন্দু মানে নিউট্রাল পয়েন্ট, অন্য কিছু না। ম্যাথামেটিক্যালি এটার অর্থ এই যে ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। হয়তো একটা বিন্দু একাধিক আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে পড়ে গেছে, তাহলে ওই বিন্দুতে যদি লব্ধি তড়িৎ প্রাবল্য শূন্য হয় তাহলে সেটাকে আমরা উদাসীন বিন্দু বলবো। একটা এক্সাম্পল দিই, তাহলে তুমি বুঝতে পারবে উদাসীন বিন্দু কেমন হতে পারে। আমি আগে তড়িৎ বলরেখার ম্যাপিং করেছিলাম। ধরো এখানে একটা প্লাস আধান, তো এখানে আর একটা প্লাস আধান, মানে দুটোই সমপরিমাণ আধান। তো বলরেখাগুলোর বিন্যাস তোমাকে দেখিয়েছিলাম, খেয়াল করে দেখো। এই যে বলরেখা যাচ্ছিল, এই যে বলরেখা যাচ্ছিল, এই যে বলরেখা যাচ্ছিল, এই যে বলরেখা যাচ্ছিল, কোনো দুটো বলরেখা পরস্পরকে টাচ করবে না। এই যে বলরেখা যাচ্ছিল, এই যে বলরেখা যাচ্ছিল, টাচ করছে না, এই যে টাচ করছে না, এই যে বলরেখা টাচ করছে না। আমি কিন্তু অনায়াসে এইরকম সমপরিমাণ দুটো বিন্দু আধানের জন্য এরকম একটা বিন্দু পাবো, কিন্তু আমি ক্রস মারলাম যেখানে, এই বিন্দুটায় তড়িৎ প্রাবল্য শূন্য হবেই। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে উদাসীন বিন্দু। আমি এটা তোমাকে ম্যাথামেটিক্যালিও দেখাতে পারি। আসলে বলছিলাম এখানে আমার প্লাস কিউ আধান আছে, এখানেও আমার প্লাস কিউ আধান আছে। আমি যে বিন্দুটাকে তোমাকে নিয়েছিলাম সেটা আসলে ওই আধানদ্বয়ের সংযোজী সরলরেখার মিডল পয়েন্ট। আধানদ্বয়ের সংযোজী সরলরেখার একেবারে মিডল পয়েন্ট। তো মিডল পয়েন্টে তড়িৎ প্রাবল্য কেমন হবে? এই ডিস্ট্যান্স যদি আর হয়, এটাও ডিস্ট্যান্স আর, মিডল পয়েন্ট বলে, তাহলে প্লাস কিউবের জন্য এখানে প্রাবল্য যা হবে, এই প্লাস কিউবের জন্য প্রাবল্য তাই হবে। কিউ বাই আর স্কোয়ার ম্যাথামেটিক্যাল ফর্মুলা, সিজিএসএ কিউ বাই আর স্কোয়ার ম্যাথামেটিক্যাল ফর্মুলা। কিন্তু এই প্লাস কিউবের জন্য প্রাবল্যের অভিমুখ হবে এইটা, এই প্লাস কিউবের জন্য প্রাবল্যের অভিমুখ হবে এইটা। তার মানে এই পয়েন্টটা তো নিউট্রাল পয়েন্ট হবে, উদাসীন বিন্দু হবে। বুঝতে পারলে? বেশ, এবারে পৃথিবীর বিভব নিয়ে একটু আলোচনাটা সেরে নিই, নাহলে আলোচনা একেবারে অসম্পূর্ণ থেকে যাবে। আমরা না পৃথিবীর বিভবকে অ্যাকচুয়ালি শূন্য ধরি, জানো তো? পৃথিবীর বিভবকে আমরা শূন্য ধরি। কেন ধরি? আসলে পৃথিবী, তার আকার তো বিরাট। আমি যখন ধারকত্ব পড়াবো, ধারকত্ব, তখন দেখবে যার আকার বড় তার ধারকত্বও বড়। পৃথিবীর আকার এত বেশি যে তার তড়িৎ ধারকত্বকে আমরা অসীম বলে ধরে নিই, প্রায় অসীম। তার মানে পৃথিবীকে যদি তুমি কিছু আধান দাও, বা পৃথিবী থেকে কোনো আধান যদি তুমি নিয়ে নাও, তাহলে পৃথিবীর বিভবে তেমন কোনো পরিবর্তন হয় না। আসলে এই বিভবের সঙ্গে তো, বিভব প্রভেদের সঙ্গে তো তাপমাত্রার এবং বিভব প্রভেদের সঙ্গে তো হাইড্রোস্ট্যাটিক যে লেভেল, উদস্থৈতিক লেভেল, মানে জলের যে উচ্চতা পার্থক্য, সেটার একটা রিলেশন আছে। সমুদ্র থেকে তুমি যদি এক বালতি জল তুলে নাও, নিয়ে যদি হিসেব করতে যাও যে তার লেভেল কতটুকু নামলো, দেখবে প্রায় নামলো না বললেই চলে। ঠিক সেই রকম পৃথিবীর আকার এত বিরাট যে ও তড়িৎ ধারকত্বকে আমরা প্রায় অসীম ধরি। ফলে পৃথিবীতে কোনো আধান যদি দিই, বা পৃথিবী থেকে কোনো আধান যদি আমরা বার করে নিই, তাহলে এটা ধরি যে পৃথিবীর বিভব তেমন চেঞ্জ হচ্ছে না। আর এটা তো প্রতিনিয়ত ঘটেই আমাদের জীবনে, প্রতিনিয়ত বাস্তবে ঘটছেই। সবসময় পৃথিবী কিছু আধান পাচ্ছে, কখনো পৃথিবী আমাদেরকে আধান দিচ্ছে, এটা চলতেই থাকছে। তাতে পৃথিবীর বিভবে তেমন কোনো পরিবর্তন হয় না। সেই জন্য পৃথিবীর বিভবকে আমি স্ট্যান্ডার্ড ধরি, শূন্যটা পরে আসছে। পৃথিবীর বিভবকে আমি অ্যাকচুয়ালি ধরি স্ট্যান্ডার্ড, মানে একটা প্রমাণ ধরি। স্ট্যান্ডার্ড ধরি মানে একটা প্রমাণ মান ধরি। ঘটনাচক্রে প্রমাণ মানটা আমি শূন্য ধরেছি। শূন্য ধরলে আমার কি সুবিধা হবে বলো তো? অন্য কারোর বিভব মাপতে সুবিধা হবে, ইজি হবে। এই জন্য আমি শূন্য ধরেছি। একটা স্ট্যান্ডার্ড মান আমি অবশ্যই ধরতে পারবো, সেটাকে আমি শূন্য ধরেছি যাতে অন্য কারোর বিভব মাপতে আমার সুবিধা হয়। তাই বলে ভেবো না যে পৃথিবীর বিভব শূন্য বদলে আমি অন্য কিছু ধরতে পারবো না। কেউ যদি বলে পৃথিবীর বিভব +5 ভোল্ট, আমি ধরবো, ধরতেই পারে সে +5 ভোল্ট। তাতে কি হবে? তাতে শূন্য ধরে ধরো কোনো বিভবের মান তুমি পেয়েছিলে 230 ভোল্ট, তুমি 230 ভোল্ট পেয়েছিলে। এখন বলছো যে পৃথিবীর বিভব আমি 5 ভোল্ট ধরবো, তাহলে জানবে যার বিভব তুমি 230 ভোল্ট পেয়েছিলে না, তার বিভবটা হয়ে যাবে 235 ভোল্ট। এটা বিভব। আর বিভব প্রভেদে একটু বলি। ধরো দুটো আহিত বস্তুর মধ্যে বিভব প্রভেদ তুমি আগে মেপেছিলে 210 ভোল্ট, বিভব প্রভেদ মেপেছিলে। কখন না, যখন তুমি পৃথিবীর বিভবকে শূন্য ধরেছিলে তখন বিভব প্রভেদ ছিল 210 ভোল্ট। এখন তুমি বলছো আমি পৃথিবীর বিভবকে +5 ভোল্ট ধরবো। প্রশ্ন হচ্ছে বিভব প্রভেদটা কত হবে? 210ই থাকবে, 210 ভোল্টই থাকবে, এটা চেঞ্জ হবে না। তার মানে পৃথিবীর বিভব আমি প্রমাণ ধরি, স্ট্যান্ডার্ড ধরি। আসলে সেই অর্থেই শূন্যটা ধরে নিই, সুবিধে হয় মাপতে।
কিন্তু শূন্যের বদলে আমি অন্য কিছু যদি ধরি, তাহলে কোনো বিন্দুর বা বস্তুর বিভব আমি মেপে যেটা পেয়েছিলাম সেটা একটু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু দুটো বস্তুর মধ্যে বিভব প্রভেদ যেটা পেয়েছিলাম সেটা কিন্তু পাল্টাবে না। বোঝা গেল? খুব ফান্ডামেন্টাল একটা আলোচনায় আমরা ফিরে আসছি, সেটা হচ্ছে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের সোনার পাতের বিস্ফোরণের জন্যে বা বিস্ফোরণের পেছনে বিভবের কোনো ভূমিকা আছে কিনা একটু খুঁজে বের করব। আগে আমরা অবশ্য এটা দেখেছিলাম, স্টাডি করেছিলাম যে স্বর্ণপত্রের এই যে চাকতি, এই যে দণ্ড, পরিবাহী দণ্ড, এই যে সোনার পাত, এর বিস্ফোরণের জন্য দায়ী ছিল আধান, তাই আমরা জেনেছিলাম। খেয়াল করে দেখো, এই আমার স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র। আমি যখনই এর চাকতির সামনে কোনো একটা বস্তুকে নিয়ে আসছিলাম, কি হচ্ছিল একটু খেয়াল করে দেখো। এর চাকতির সামনে ধরো কোনো একটা আহিত বস্তুকে আমি নিয়ে এসেছি, এর চাকতির সামনে নিয়ে আসি, তখন আমি ব্যাখ্যা দিতাম কিভাবে, তোমাদের মনে আছে নিশ্চয়ই। কাঁচকে রেশম দিয়ে ঘষে কাঁচকে পজিটিভ করেছি, পজিটিভ আহিত কাঁচকে চাকতির সামনে নিয়ে এসেছি। তোমরা আগে ব্যাখ্যা দিতে আমি দিয়েছিলাম তোমাদেরকে, এই চাকতিতে নেগেটিভ আধান, সোনার পাতে পজিটিভ আধান আবিষ্ট হবে, এরা সোনার পাত দুটো বিস্ফোরণ হবে। ক্লিয়ার তো? আমি কনসেপ্টটাকে বদলাচ্ছি। আসলে আধানের থেকেও বিভব মোর ফান্ডামেন্টাল রাশি, তাই বিভব দিয়েই ব্যাখ্যাটাই আমি শেষমেশ পৌঁছবো। কি বলবো? আমি বলবো স্বর্ণপত্রের এই সোনার পাতের বিস্ফোরণের জন্য দায়ী হচ্ছে স্বর্ণপত্র, আর স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রটাকে যে পাত্রে রেখেছি, এই যে পাত্র বা আধার, আধার বলে পাত্রকে, কন্টেনার, তাদের মধ্যে যে বিভব প্রভেদ সেই হচ্ছে বিস্ফোরণের জন্য দায়ী। আমি কথাটা লিখি যে বিস্ফোরণের জন্য কে দায়ী। কি বললাম? সোনার পাত বা স্বর্ণপত্র, স্বর্ণপত্র এবং আধার, কিন্তু আধারই লিখলাম, ভালো ভাষাতেই লিখলাম, স্বর্ণপত্র এবং আধারের মধ্যে বিভব পার্থক্যই বিস্ফোরণের জন্য দায়ী, বিস্ফোরণের জন্য দায়ী। এই কমেন্টসটা আমি করলাম, স্বর্ণপত্র এবং আধারের মধ্যে বিভব পার্থক্যই বিস্ফোরণের জন্য দায়ী। দেখি আমরা ব্যাখ্যা দিতে পারি কিনা। কাজদণ্ডকে রেশম দিয়ে ঘষেছি, কাজদণ্ডকে পজিটিভ করেছি। আমার এই স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র মনে করো গ্রাউন্ড করা আছে, আধারটাকে গ্রাউন্ড করা আছে, তাহলে আধারের বিভব কত হবে? এখনকার কনসেপ্ট, পৃথিবীর বিভবকে শূন্য ধরেছি, পৃথিবীর সঙ্গে যুক্ত করেছি, কাজেই পাত্রের বিভব হচ্ছে শূন্য। এই পজিটিভ আধানের জন্য চাকতির বিভব একটু বেড়ে যাবে, সোনার পাতের বিভবও বাড়বে, কারণ আমরা শিখেছি প্লাস কিউ আধান থেকে আর দূরে কোনো বিন্দুর বিভব হয় প্লাস কিউ বাই আর। তাহলে সোনার পাতের বিভব কিছু একটা পজিটিভ মান থাকবে, আর পাত্রের বিভব শূন্য, দুইয়ের মধ্যে বিভব পার্থক্য আছে, সেটাই বিস্ফোরণের জন্য দায়ী। তুমি বিভব পার্থক্য যদি বাড়াতে পারো তাহলে বিস্ফোরণ তুমি আরও বাড়াতে পারবে। নেক্সট, মনে করো আমার এই স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রটাকে, এই আমার স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র, এই হচ্ছে আমার আধার। আমি না আধারকে এবার গ্রাউন্ড করব না, কি করব? আধারকে কোনো অন্তরক স্ট্যান্ডের উপরে বসাবো, অন্তরক স্ল্যাবের উপরে, মানে আমি গ্রাউন্ড যাতে না, গ্রাউন্ডের হাত থেকে গ্রাউন্ড না করতে চাইছি না আর কি, সেই জন্য অন্তরক কোনো স্ট্যান্ডের উপরে আমি বসে দিয়েছি, গ্রাউন্ড করছি না, পৃথিবী থেকে ওকে দূরে রাখছি আর কি। এইবার আমি কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষেছি। আবার তুমি নেগেটিভও করতে আসবে, সেটা নেগেটিভই করো। ধরো তুমি এবুনাইটার পশম ঘষেছো, এবুনাইটার নেগেটিভ হয়েছে, তাকে নিয়ে এসেছো, বেশ, কী হবে? এই যে পাত্র, এই পাত্র কিন্তু এবার তোমার ভূমির সঙ্গে যুক্ত নেই, তার মানে এর বিভব কিন্তু শূন্য নয়, এর বিভব একটা কিছু আছে। এবারে এই নেগেটিভ আধানের জন্য এই যে তোমার চাকতি এবং এই যে দণ্ড এবং এই স্বর্ণপত্র, এদের একটা বিভব থাকবে, সেটা নেগেটিভ বিভব হবে। আবার আধারেও বিভব থাকবে, সেটাও নেগেটিভ বিভব হবে। তাহলে বিস্ফোরণ হবে কি হবে না? ডিস্ট্যান্স যেহেতু আছে কাজেই বিস্ফোরণ হবে, বিস্ফোরণ হবেই। মানে আমি বলতে চাইছি যে এবুনাইট থেকে স্বর্ণপত্রের যা ডিস্ট্যান্স, এবুনাইট থেকে পাত্রের ডিস্ট্যান্স তা নয়, কিছুটা হলেও আলাদা। আর বিভবের ফর্মুলা ভি সমান যেহেতু প্লাস কিউ বাই আর অথবা মাইনাস কিউ বাই আর, আর এর মানের জন্য আলাদা হবে,
কাজেই দুজনের মধ্যে বিভবের পার্থক্য থাকবে, বিস্ফোরণ হবে। তবে বিস্ফোরণ তুমি বেটার বুঝতে পারবে যদি এবার চাকতিটাকে তুমি গ্রাউন্ড করে দাও। চাকতিটাকে আমি গ্রাউন্ড করেছি, তার মানে কী করলাম, চাকতির বিভবকে শূন্য করলাম। আর চাকতি, এই দণ্ড, স্বর্ণপত্র তো একটাই বস্তু, তার মানে স্বর্ণপত্রের বিভবকেও আমি আসলে শূন্য করে দিয়েছি। এবার প্রমিনেন্ট বিস্ফোরণ তুমি বুঝতে পারবে। তার মানে মাইনাস আধানের জন্য আধারের একটা বিভব থাকবে, নেগেটিভ বিভব, আর স্বর্ণপত্রের বিভব হচ্ছে শূন্য, কাজে বিস্ফোরণ হবে। ক্লিয়ার? আর একটা এক্সপেরিমেন্ট করে নিই। সেটা হচ্ছে একই রকম জিনিস, এই চাকতি, এই দণ্ড, এই সোনার পাত, এই আমার আধার বা পাত্র অন্তরক স্ট্যান্ডের উপরেই বসাচ্ছি। আধার বা পাত্রটাকে অন্তরক স্ট্যান্ডের উপরে বসালাম, অন্তরক স্ল্যাবের উপরে আমি বসিয়ে দিয়েছি। আমি আবার ওই এবোনাইটকে পশম দিয়ে ঘষেই নিয়ে এসেছি, মাইনাস আধান। আমি এবার করেছি কি দেখো, আমি চাকতির সঙ্গে একটা সুপরিবাহী তার দিয়ে আধারটাকে যুক্ত করেছি, কন্টেনারটাকে, পাত্রটাকে যুক্ত করে দিয়েছি। বিস্ফোরণ হবে না? হবে না? এটা বিস্ফোরণ হবে না, কিছুতেই বিস্ফোরণ হবে না। কারণ কি, আসলে আধার, এই চাকতি মানে স্বর্ণপত্র এবং আধার দুজনকে পরিবাহী তার দিয়ে যুক্ত করা আছে, মানে দুজনের বিভব সমান, দুজনার বিভব সমান। এই মাইনাস কিউবের জন্য দুজনারই বিভব কমবে, যাই কমে যেখানেই দাঁড়াক না কেন দুজনার বিভব সমান, তাহলে মানে বিভব প্রভেদ নেই, বিস্ফোরণ হবে না। তুমি দেখো তো, পূর্বের মতন তোমার ব্যাখ্যা দিতে একটু কষ্ট হতো। আগে তুমি যেভাবে ব্যাখ্যা দিতে তাতে বলতে এই মাইনাস আধান চাকতিতে পজিটিভ আধান আবিষ্ট করবে আর এখানে নেগেটিভ আধান আবিষ্ট করবে, এভাবে তুমি ব্যাখ্যা দিতে যেতে। কিন্তু তার তুলনায় এবারের যে ব্যাখ্যা, আমি সোনার পাত এবং এই আধার এদের মধ্যে বিভব প্রভেদী বিস্ফোরণের জন্য দায়ী, যদি এভাবে বলি তাহলে আমার বুঝতে আরও অনেক বেশি সুবিধা হবে। মোট কথা, আমি কিন্তু আস্তে আস্তে একটা জায়গায় পৌঁছে যাচ্ছি যে আধানের থেকেও আমার মনে হচ্ছে বিভব মোর ফান্ডামেন্টাল রাশি। ওকে, ভাবছি আজ এ পর্যন্তই থাক। নেক্সট দিনকে আমরা তড়িৎ দ্বিমেরু নিয়ে আলোচনা করব, ইলেকট্রিক ডাইপোল নিয়ে, গুরুত্বপূর্ণ টপিকস। ওকে।